দিনপঞ্জির হিসেবে আমরা এগিয়ে গেছি অনেকখানি। 2026 সালে বসন্ত এসেছে, কিন্তু ক্ষমতার চেয়ারগুলোতে কি সত্যি নতুন কোনো বাতাস বইছে, নাকি চেনা পুরনো ভূতেরাই নতুন পোশাকে ফিরছে? আজকের যে ঘটনাটি সামনে আনতে বসেছি সেটি শুনলে আপনার গায়ে কাঁটা দিতে পারে। ঢাকার রাজপথে এখন উৎসবের রং পুরোপুরি শুকোয়নি, মানুষের মুখে এখনো আশার হাসি মলিন হয়ে যায়নি। অথচ ঠিক এই মুহূর্তে বঙ্গভবনের ভারী পর্দার পেছনে এমন একটা নীল নকশা তৈরি হয়ে গেছে, যেটা কেবল একটা সরকারকে টিকিয়ে রাখার কৌশল নয়, বরং একটা পুরো জাতির সার্বভৌমত্বের বুকে ধারালো ছুরি চালানোর মতো। প্রশ্ন যাচ্ছে, কেন হঠাৎ করে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হামিদ টিকাদানের মতো একটা হাস্যকর বিষয়ে অস্ত্র বানিয়ে তাকে আইনের শিকলে বাঁধার উদ্যোগ নেওয়া হয়েছে? কেন রাতের অন্ধকারে সাবেক উপদেষ্টার ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি তথ্য চেয়ে পাঠানো হয়েছে গোপন চিঠি? আজ এই প্রতিবেদনে এমন একটি রাজনৈতিক মহাপরিকল্পনার খোলনচল উন্মোচন করা হবে, যেটা জানার পর পাঠক নিজেই সিদ্ধান্তে আসতে পারবেন যে আমরা আদতে আরও একটা ভয়ঙ্কর স্বৈরাচারের গহ্বরে তলিয়ে যাচ্ছে কিনা। শেষ পর্যন্ত থাকুন, কারণ মাঝপথে এমন কিছু তথ্য উঠে আসবে যা বাংলাদেশের সমগ্র রাজনৈতিক সমীকরণটাকে আমূল বদলে দিতে সক্ষম। রাজনীতি কখনোই সোজা পথ ধরে চলে না, এটা চিরকালই এক জটিল গোলকধাঁধা। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম যে লিগেল নোটিশটি পাঠিয়েছেন, সেটাকে যারা নিছক একটা বিচ্ছিন্ন আইনি পদক্ষেপ ভাবছেন, তারা মস্ত বড় ভুলের মধ্যে রয়েছেন। এটা আদতে একটা সুচতুরভাবে পরিচালিত রাজনৈতিক ড্রোন হামলা, যেখানে হামিদ টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তোলা হয়েছে। অথচ একটু খোলা চোখে তাকালে দেখা যায় এই দেশে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট চাপা পড়ে থাকে। কেউ টু শব্দটি করে না। সেখানে একটা জনস্বাস্থ্য সংক্রান্ত নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের প্রধান উপদেষ্টার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দাবি করাটা কতখানি অর্থহীন, সেটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রি লাগে না। এটা আইন শাসনের চর্চা নয়, এটা আইনের মোড়কের প্রতিহিংসার নগ্ন উল্লাস। মূল কথা হলো, এই নোটিশটি একটা সংকেত। মনোযোগ দিয়ে লক্ষ্য করুন সময়টা কেমন নিখুঁতভাবে বেছে নেওয়া হয়েছে। প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদের সেই আলোচিত ভিডিও বার্তার মাত্র 24 ঘন্টার মাথায় এই আইনি পদক্ষেপ, যেন এক অদৃশ্য মাকড়সা ধীরে ধীরে তার সূক্ষ্ম জাল বিস্তার করে ডক্টর ইউনূসের চতুর্দিকে ঘিরে ধরেছে। ক্ষমতার দাবা খেলা যখন রাজাকে সরাসরি কোণঠাসা করে দেওয়া সম্ভব নয়, তখন তার পাশের গুটিগুলোকে একে একে সরিয়ে ফেলার কৌশল নেওয়া হয়। ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, মোস্তফা সরোয়ার ফারুকী, যারা জুলাই বিপ্লবের প্রাণ শক্তিকে ধারণ করে একটা নতুন বাংলাদেশ করার স্বপ্ন জাগিয়েছিলেন, তারাই কি এখন নিজের মাটিতে পরবাসীর জীবন কাটাতে বাধ্য হবেন? শাখাওয়াত হোসেনের মতো একজন দৃঢ়চেতা মানুষ যখন গ্রেপ্তারের হুমকি দিয়ে ভয় দেখানো হয়, তখন বুঝে নিতে হবে রাষ্ট্রের ভিত্তিমূলে পচন ঢুকেছে। এবার আসা যাক এই ষড়যন্ত্রের অন্তর কাঠামোটা ঠিক কেমন সে আলোচনায়। বর্তমান বিএনপি সরকার কেন ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তিকে কাঠগড়ায় টানতে মরিয়া হয়ে উঠেছেন? তার উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে জুলাই জাতীয় সনদ আর সেই ঐতিহাসিক গণভোটের দিকে। 2024 সালের আগস্টের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের চারা রোপণ করেছিল, সেটি আজ বিশাল মহীরুহ হয়ে বর্তমান সরকারের নিরঙ্কুশ ক্ষমতা চর্চার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। 200 আসনের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন তারা নির্বাচনে জিতল, তখন তাদের চোখে ভেসে উঠল সেই চিরচেনার রাজকীয় অহংকার। কিন্তু জুলাই সনদ তাদের গলায় জবাবদিহিতার বেরি পড়েছে। সনদের প্রতিটা অনুচ্ছেদ যেন এই সরকারের জন্য একটা কাঁটাতারের বেড়া। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা, এই ধারণাগুলো যাদের গলায় ফোড়ার মতো বিচ্ছে, তাদের চোখে ডক্টর ইউনূস স্বাভাবিকভাবে এক নম্বর প্রতিপক্ষ। বিএনপি পুরোপুরি সচেতন যে ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টারা সামাজিক ও আইনের দিক থেকে বিতর্কিত করতে না পারলে এই জুলাই সনদ বাতিলের স্বপ্ন তাদের পক্ষে দুঃস্বপ্নই হয়ে যাবে। এটা যেন এক মহাকাব্যিক দ্বন্দ্ব। এক পাশে জনগণের রায় নিয়ে আসা নির্বাচিত ক্ষমতাধরেরা, অন্য পাশে জুলাই অভ্যুত্থানের সেই অমোচনীয় চেতনা। অনেকে হয়তো ভাবছেন এটি স্রেফ দেশীয় রাজনীতির প্রতিশোধের খেলা, কিন্তু আসল চিত্রটা তার চেয়ে অনেক ভয়াবহ। এমন কিছু গোপন নথির সন্ধান পাওয়া গেছে যা এখনো কোনো সংবাদ মাধ্যমের হাতে পৌঁছায়নি। কেবল এপ্রিল মাসকে বিশেষভাবে বাছাই করা হলো এই অভিযান শুরুর জন্য। কেন ঠিক এই সপ্তাহে সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ
গোপন জারি হলো। জেনে রাখুন, ডক্টর ইউনূসকে দেশের সীমানায় আটকে রাখাটাই এই পুরো নাটকের একমাত্র উদ্দেশ্য নয়। আগামী 48 ঘন্টার ভেতর এমন কিছু রাজনৈতিক কূটচাল চালানোর প্রস্তুতি চলছে যা বাংলাদেশের সাংবিধানিক কাঠামোকে চিরকালের জন্য পাল্টে দিতে পারে। জানালার ফাঁক দিয়ে যে বাতাস আসছে তা স্পষ্ট গন্ধ পাওয়া যাচ্ছে। পর্দার অন্তরালে প্রতিটি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে বর্তমান সরকারের নীতি নির্ধারকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা হয়েছে। দিল্লির সাউথ ব্লকে কেন হঠাৎ বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা নিয়ে জরুরি বৈঠক বসলো, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডক্টর ইউনূস কি তাহলে এমন কোনো বিশাল সত্যের একদম সামনে এসে দাঁড়িয়েছেন, যেটা যদি প্রকাশ্যে আসে তাহলে বর্তমান সরকারের ক্ষমতার ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়বে? এই প্রসঙ্গে গণভোটের রায়টাকে বুঝে নেওয়া জরুরি, কারণ এটা এখন ক্ষমতাসীনদের গলার সবচেয়ে বড় কাটা। ডক্টর ইউনূস কোনো সাধারণ রাজনৈতিক নেতা নন, তিনি একটি বৈশ্বিক প্রতীক। সরকারের ক্রোধের দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে মূল কারণটা লুকিয়ে রয়েছে তার আন্তর্জাতিক প্রভাবের গভীরতায়। বিশ্বস্ত সূত্রগুলো বলছে সাবেক উপদেষ্টা এবং খোদ ডক্টর ইউনূস নীরবে কিন্তু দৃঢ়ভাবে বর্তমান সরকারের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী মানসিকতার বিরুদ্ধে পশ্চিমা দুনিয়ার শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। বিএনপি যে জুলাই সনদ এবং গণভোটের ফলাফলকে তুচ্ছ করছেন, ডক্টর ইউনূস ইতিমধ্যেই বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ মঞ্চে ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট হোক কিংবা ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর, সবখানে এখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ফাইল নাড়াচাড়া শুরু করা হয়েছে। সরকার ভালো করে আজ করতে পারছেন যে ডক্টর ইউনূস যদি একেবারে দেশের বাইরে পা রাখতে পারেন, তাহলে তিনি পশ্চিমা বিশ্বকে সাথে নিয়ে বিএনপির এই ক্ষমতার কুক্ষিগতকরণের যাবতীয় পরিকল্পনা ছিন্ন ভিন্ন করে দেবেন। আর ঠিক এই জায়গায় এসে হামের টিকার মতো একটা আশার অজুহাতকে ব্যবহার করে তারা পাখা ছেটে ফেলার চেষ্টা করছেন। এটা যেন শিকলবন্দি এক ঈগলের খাঁচায় আটকে রাখার অপচেষ্টা, যার দৃষ্টি কিন্তু এখনো বহুদূরের দিগন্তে স্থির। একটু থেমে ভাবুন, সাখাওয়াত হোসেনের ওপর এই চাপ, মোস্তফা সরোয়ার ফারুকের ওপর এই হয়রানি আসলে কাদের স্বার্থ রক্ষা করছে? যারা বাংলাদেশে জুলাই বিপ্লবকে একটা দুর্ঘটনা বলে চালিয়ে যায়, তারা 5ই আগস্টের রক্তমাখা বিজয়কে মুছে ফেলতে চায়। সেই নাটকীয় আইনি নোটিশ মূলত তাদেরই খেলার পরিকল্পনার মাঠে নামাচ্ছে। ব্যাংক হিসাব তলব করা হচ্ছে আসল মতলব চালানো চরিত্র হনন। যখন তলোয়ার দিয়ে কাউকে পরাজিত করার ক্ষমতা থাকে না, তখন তার গায়ে কাদা ছিটিয়ে জনসম্মুখে তাকে ছোট করার কুটিল পথ বেছে নেওয়া হয়। এটা সেই প্রাচীন রাজদরবারের চক্রান্ত, যা 2026 সালের বাংলাদেশেও ফিরেছে নতুন রূপে। ইতিহাস বড় নির্দয়ভাবে পুনরাবৃত্তি করে নিজেকে। মনে করে দেখুন, যখন শেখ হাসিনা ক্ষমতার মদমত্তায় ডক্টর ইউনূসকে রক্তচোষা বলে অপমান করেছিলেন, তখন কি তিনি কল্পনা করেছিলেন যে একদিন তাকেই পেছনের দরজা দিয়ে পলায়ন করতে হবে? আজকের বিএনপি যদি মনে করে থাকে যে ডক্টর ইউনূসকে কোণঠাসা করে তারা শেখ হাসিনার চেয়েও দক্ষ স্বৈর শাসক হয়ে উঠতে পারে, তাহলে তারা মারাত্মক বিভ্রান্তির মধ্যে ডুবে আছে। ডক্টর ইউনূস নিছক একজন মানুষ নন, তিনি আজ বাংলাদেশের কপালে আঁকা এক প্রতিবাদের চিহ্ন। তার গায়ে সামান্যতম আঁচড় লাগলেও যে অর্থনীতি এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার পাহাড় এই দেশের ওপর ধসে পড়বে, সেটা সামলানোর সামর্থ্য কি এই সরকারের আদৌ রয়েছে? ইউরোপীয় ইউনিয়নের GSP+ সুবিধা, আমেরিকার নিয়োগ প্রবাহ, সবকিছুই এই মুহূর্তে একটা সরু সুতোর উপর দুলছে। সরকার যদি ভেবে থাকে প্রশাসনিক পেশির জোরে সব ধামাচাপা দেওয়া যাবে, তাহলে তারা আসলে নিজেদের সমাধি নিজেরাই খুঁজছে। সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের গুজব ছড়ানো, ফারুকীদের দেশ ছাড়তে না দেওয়া, এসব কিছুই জুলাই বিপ্লবের চেতনার সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। যে তরুণীরা বন্দুকের নলের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিল, তারা কি চিরকালে নীরবে বসে থাকবে? দাবার খেলায় রাজা যখন শেষ কোণে আটকে যায়, তখন সে মরণপণ লড়াইয়ে নামে। বর্তমান পরিস্থিতির ভয়াবহতা ঠিক সেই জায়গাতেই আটকেছে। ক্ষমতা আসলে মরুভূমির মরীচিকা ছাড়া আর কিছুই নয়। আজ যারা ডক্টর ইউনূসকে অপদস্থ করে নিজেদের সিংহাসন পাকাপোক্ত করতে ব্যস্ত, তারা কি সত্যি জানেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউনূস একটা রাষ্ট্রের সমান প্রভাব রাখেন? তার বিরুদ্ধে আনা প্রতিটি ভিত্তিহীন অভিযোগ পশ্চিমা দুনিয়ার কাছে বাংলাদেশের তথাকথিত গণতন্ত্রের কঙ্কাল সার অবয়বটাকে আরো স্পষ্ট করে তুলে ধরেছে। ভিডিওর শুরুতেই বলেছিলাম এক মহা বিপর্যয়ের আভাসের কথা। সেই বিপর্যয় এখন আমাদের দোরগোড়ায় করা যাচ্ছে।
ডক্টর ইউনূসের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এই আইনি নোটিশ আসলে একটা ছায়াযুদ্ধ। বিএনপি সরাসরি জুলাই বিপ্লবকে অস্বীকার করার সাহস রাখে না, তাই বিপ্লবের স্থপতিদের আইনের ফাঁদে ফেলে সেই বিপ্লবের মর্যাদাকেই তুলিশাত করাই তাদের আসল কৌশল। হামিদ টিকা বা প্রশাসনিক গলদ এসব কেবল সাজানো মঞ্চের প্রপস। আসলে নিশানা হচ্ছে ডক্টর ইউনূসকে আন্তর্জাতিক জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা এবং জুলাই সনদকে ইতিহাসের ডাস্টবিনে ছুঁড়ে ফেলা। বিএনপি হয়তো নিজেদের মনে মনে বলছে যে ক্ষমতা আর প্রশাসনের জোরে সব বাধা তারা পেরিয়ে দেবে, কিন্তু তারা কি বিস্মিত হয়েছে যে ক্ষমতা পেয়ে যারা নিজেদের অপরাজয় মনে করছে, ইতিহাস তাদের খুব তাড়াতাড়ি মাটিতে আছড়ে ফেলবে। ডক্টর ইউনূসকে শেষ পর্যন্ত এই রাজনৈতিক ভূমিকম্প সামলে উঠতে পারবে, নাকি 2026 সালে আমরা এক নতুন স্বৈরাচারের জন্ম প্রত্যক্ষ করব? তাদের একটা কথা মনে রাখা দরকার, জনগণের চোখ সবকিছু দেখছে। দাবার গুটির চাল সহজ, কিন্তু কিস্তিমাত ঠেকানো অসম্ভব। যারা ডক্টর ইউনূসকে বন্দি রেখে স্বৈরাচারের কায়দায় দেশ পরিচালনার স্বপ্ন দেখছেন, তারা আগুন নিয়ে খেলছেন, আর এই আগুনে তারা নিজেরাই পড়বে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ কি আসলেই আইনের স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এর গভীরে লুকিয়ে রয়েছে এক সুদূর প্রসারী রাজনৈতিক নীল নকশা? সাবেক উপদেষ্টাদের এইভাবে ক্রমাগত কোণঠাসা করতে থাকলে বিএনপি কি শেষ পর্যন্ত পশ্চিমা বিশ্বের কঠিন রোষের মুখোমুখি হবে? এই ক্ষমতার দ্বন্দ্বের প্রতিটি মুহূর্তে হালনাগাদ পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে আরও নতুন কোনো সত্যের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।